Welcome to the show. Mezo Reza Tulu presentation. প্রিয় শ্রোতা বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমি মেজর রেজা টুলু ৭১-এর মুক্তিযুদ্ধে জানা অজানা তথ্য নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। এটা আমার ২৪ নম্বর পর্ব। আমার সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল এবং দয়া করে শেয়ার করে দেবেন। আমার ২৩ নম্বর পর্বের ধারাবাহিকতায় তার আগে একটু মনে করে দিই ২৩ নম্বর পর্বে কোথায় শেষ করেছিলাম। ১৭ই মার্চ ১৯৭১ যার মেজর জেনারেল টিক্কা খান তিনি মেজর জেনারেল খাদিম হোসেন রাজা এবং মেজর জেনারেল রাও ফরমানকে দায়িত্ব দিয়েছিলেন অপারেশনের পরিকল্পনা তৈরি করার জন্যে, এবং তারা সেই পরিকল্পনা তৈরি করে ১৮ তারিখ রাতে মেজর জেনারেল টিক্কা খানের কাছে জমা দেন, এবং ওই পরিকল্পনার নাম দেওয়া হয়েছিল অপারেশন সার্চলাইট। তার কিছু অংশ আমি ২৩ নম্বর পর্বে আপনাদের সাথে শেয়ার করেছি। তাহলে চলুন আমার ২৪ নম্বর পর্বে আমি আমার ২৪ নম্বর পর্ব শুরু করছি। ২১শে মার্চ ১৯৭১ মিস্টার ভুট্টো তার উপদেষ্টা ও দলবল নিয়ে ঢাকায় এসে পৌঁছান, এবং প্রেসিডেন্টের নির্দেশে ঢাকা বিমানবন্দর থেকে ইন্টারকন্টিনেন্টাল পর্যন্ত, হোটেল ইন্টারকন্টিনেন্টাল পর্যন্ত তাকে সামরিক প্রহরায় নিয়ে আসা হয়, এবং যতদিন উনি এখানে ছিলেন ততদিন তাকে সব সময়ের জন্য সামরিক প্রহরায় রাখা হয়। এই ব্যাপারগুলো দেখার জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল ঢাকা গ্যারিসন কমান্ডার ব্রিগেডিয়ার জাহানজেব আরবারের উপর। পরবর্তীতে তিনি অবশ্য লেফটেন্যান্ট জেনারেল পদে উন্নতি হন। ২১শে মার্চ ৭১ ভুট্টো যেদিন ঢাকায় আসেন সেই দিনই প্রেসিডেন্টের সাথে দেখা করেন। এদিকে ১৫ই মার্চ প্রেসিডেন্ট ইয়াহিয়া খান যখন ঢাকায় আসেন তখন তিনি বলেছিলেন যে ২৩শে মার্চ ১৯৭১ তিনি জনসাধারণের উদ্দেশ্যে ভাষণ দেবেন, কিন্তু ভুট্টোর সাথে আলোচনার পরে তিনি ২৩শে মার্চের ভাষণ বাতিল করে দেন। পরবর্তীতে ২৫ মার্চ ১৯৭১ সন্ধ্যা ৭টায় প্রেসিডেন্ট ইয়াহিয়া খান এবং ভুট্টো তার দলবল সহ একরকম গোপনে ঢাকা ত্যাগ করে। এদিকে গোপনীয়তা রক্ষার্থে অপারেশন সার্চলাইটের নির্দেশ কোনো লিখিতভাবে দেওয়া হয় নাই। এটা মৌখিকভাবে মেজর জেনারেল খাদিম হোসেন রাজা তাকে দেওয়া হয় এবং বলা হয় ২৫শে মার্চ এবং ২৬শে মার্চের মধ্যবর্তী রাত্রে থেকে এই অপারেশন শুরু করতে হবে। তাহলে চলুন বন্ধুগণ, আমি এর অপারেশন সার্চলাইটের পরিকল্পনার বাকি অংশগুলো আপনাদের সাথে শেয়ার করি। প্রাথমিক পর্যায়ে উচ্চ পর্যায়ের রাজনৈতিক ও ছাত্রনেতাদের গ্রেফতার করতে হবে। রাজনৈতিক, ছাত্র, শিক্ষক ও সাংস্কৃতিক সংগঠনের মধ্যে চরমপন্থীদের গ্রেফতার করতে হবে। ঢাকায় অপারেশন ১০০% সাফল্য অর্জন করতে হবে। যাবতীয় আভ্যন্তরীণ ও আন্তর্জাতিক যোগাযোগ মাধ্যমকে বিচ্ছিন্ন করে দিতে হবে, এবং সেই সাথে টেলিফোন এক্সচেঞ্জ, রেডিও, টিভি, টেলিপ্রিন্টার সার্ভিস এবং বৈদেশিক কনসুলেটদের ট্রান্সমিটার বন্ধ করে দিতে হবে। বাঙালি সৈন্যদের দমন করতে
পশ্চিম পাকিস্তানি সৈন্যদের অস্ত্রাগার নিয়ন্ত্রণ ও প্রহারায় নিয়োগ করতে হবে। শেখ মুজিবের বাড়ি ভেঙে ঢুকতে হবে এবং উপস্থিত সবাইকে গ্রেফতার করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইকবাল হল, প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের লিয়াকত হল সহ গুরুত্বপূর্ণ হলসমূহ ঘেরাও করতে হবে। শেখ মুজিবের বাড়িতে অপারেশন চালাবার জন্য বেসামরিক গাড়ি ব্যবহার করা যেতে পারে। রাত 11টায় সাইরেন বাজিয়ে ও লাউড স্পিকারের মাধ্যমে সান্ধ্য আইন জারি করতে হবে, প্রাথমিক পর্যায়ে 30 ঘন্টার জন্য। পুনরাদেশ না দেওয়া পর্যন্ত কোনো সংবাদপত্র বেরোবে না। সড়ক, রেল ও নদীপথ আটকে দিতে হবে। নদীতে টহলের ব্যবস্থা করতে হবে। ইন্টেলিজেন্স মাধ্যমে নিম্নবর্তী ব্যক্তিদের অবস্থান সম্পর্কে জানতে হবে। তারা হলেন শেখ মুজিব, নজরুল ইসলাম, তাজউদ্দিন, উসমানী, সিরাজুল আলম, আব্দুল মান্নান, আতাউর রহমান, অধ্যাপক মুজাফর, মিসেস মতিয়া চৌধুরী, ফজলুল হক, তোফায়েল আহমেদ, এন.এ. সিদ্দিকী, আব্দুর রউফ এবং মাখন এবং অন্যান্য ছাত্রনেতা। এছাড়াও ছিল অপারেশন বাস্তবায়নের বিস্তারিত প্ল্যান, যেমন পূর্ব পাকিস্তান জুড়ে অন্যান্য জেলাগুলোতেও একই রকমভাবে অপারেশন পরিচালনা করতে হবে এবং বিস্তারিতভাবে অ্যাডমিনিস্ট্রেটিভ নির্দেশনা দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে অপারেশনের সময়, কৌশল, সেনা সংখ্যা, ইন্টেলিজেন্স রিপোর্ট এবং রিপোর্টে কি কি অন্তর্ভুক্ত করতে হবে ইত্যাদি ইত্যাদি। বন্ধুগণ, আমার অপারেশন সার্চলাইট পর্ব আমি এখানে শেষ করছি। তবে তার আগে আপনাদের একটু মনে করিয়ে দিই যে অগ্নিঝরা উত্তাল মাস নিয়ে আমি 14, 15 ও 16 এই 3 পর্বে বিস্তারিত আলোচনা করেছি। এসব পর্ব থেকে বহু অজানা তথ্য আপনারা সংগ্রহ করতে পারেন। আজকের আমার পর্ব আমি এখানেই শেষ করছি। আগামীতে ইনশাআল্লাহ নতুন নতুন তথ্য নিয়ে আবার হাজির হব আপনাদের সামনে। আল্লাহ হাফেজ।